চ্যাপ্টার 5 ক্লাস 13 তোমরা সবাই জানো যে চ্যাপ্টার 5 এর দুটো পোরশন প্রোগ্রাম ডিজাইন আর সি প্রোগ্রামিং। তো আমি যদিও দুটো একসাথে পড়াইছি, কারণ হলো দুটো রিলেটেড। আমরা প্রোগ্রাম ডিজাইন করেই আলটিমেটলি উচ্চ স্তরের ভাষা সি প্রোগ্রামটা শিখছি। থিওরিটিক্যাল কিছু অংশ পড়া বাকি আছিল আমাদের। আমরা যখন প্রথম ক্লাসটা নিয়ে আলোচনা করছিলাম, প্রথম ক্লাসে তোমাদের হয়তো মনে আছে আমরা প্রোগ্রাম ডিজাইনের মধ্যে বলছিলাম যে মূলত ভাষা হচ্ছে 5 রকম প্রোগ্রামিং ভাষা বা মেশিন ভাষা। প্রথম প্রজন্ম, দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত প্রজন্ম ছিল। প্রথম প্রজন্ম ছিল মেশিন ভাষা, যেটা আমরা নিয়ে আলোচনা করছি। তারপরে মেশিন ভাষা থেকে একটু উচ্চ স্তরের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করলাম। আর মূলত আমরা উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই তৃতীয় প্রজন্ম, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। পরবর্তীতে তোমরা জানো যে অতি উচ্চ স্তরের ভাষা চলে আসছে এবং ফাইনালি বর্তমানে যেটা নিয়ে গবেষণা করা হইতেছে বা আমি বলবো যে এই পর্যায়ে আছে, সেটা হলো ন্যাচারাল ভাষা। মানে প্রোগ্রামিং ভাষাটা হয়ে যাবে আমাদের নর্মাল ভাষার মতো। একটু এটা নিয়ে আলোচনা করতে চাই। তোমাদের বইয়ের এই অংশটা একটু দেখো সবাই। 4th জেনারেশন বা 4GL বলা হয় আর কি, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা। কম্পিউটারকে সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত কয়েকটা বিশেষ ভাষা, এটাকে বলা হয় 4GL। তো এখানে আমরা কি করি, মানে খুব সহজেই অ্যাপ্লিকেশন গুলো তৈরি করা যায়। এই কারণে এই ভাষাটার আরেকটা নাম হলো র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল। তো এই জিনিসটা একটু মনে রাখো, আরএডি বলে আর কি। তো অতি উচ্চ স্তরের ভাষা যেগুলো, তার মধ্যে কয়েকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। উদাহরণগুলো একটু মনে রাখো। এসকিউএল, নোম্যাড, RPG3, ফোকাস, ইন্টেলেক্ট, এইগুলা হইলো মূলত ভাষা। এর মধ্যে আমরা এই এসকিউএল এইটা ছিল, কিন্তু আসলে তোমরা যেহেতু চ্যাপ্টার 6টা তোমাদের সিলেবাসে বাদ দিয়ে দেওয়া হয়েছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয় এসকিউএল এর ফুল মিনিং, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, তো এটা তোমরা শিখতে পারতাম, আমরা এখানে এসকিউএল পড়াই। তো এখানে এই যে ডেটাবেস ম্যানেজমেন্টের কথাই বলা হয়েছে, দেখো এটাই তোমরা 6th অধ্যায়ে শিখতে আর কি। তো এখানে কোয়েরি বা রিপোর্ট জেনারেটর, এটার জন্য এসকিউএল ভাষা ইউজ করা হয়। মানে এই ভাষাটা অনেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। মানে আমরা যেভাবে বলি যে, সাপোজ একটা উদাহরণ দেই, তোমাদের কলেজের একটা ডাটাবেজ আছে, সাপোজ ধরো যে এখানে 1500 স্টুডেন্টের একটা ডাটাবেজ আছে। তো এখান থেকে আমরা বের করতে চাচ্ছি যে কারা কারা ফেল করছে, এরকম একটা আলাদা ডাটাবেজ তৈরি করতে চাইছি। তো তখন ওই 1500 জন স্টুডেন্ট থেকে কে কে ফেল করছে আলাদা আলাদা করে বের না করে, আমি যদি একটা এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করি যে কাদের কাদের মার্কটা এত থেকে বেশি, তাহলে ওই রিপোর্ট থেকে একটা সেপারেট রিপোর্ট সে তৈরি করে নিয়ে আসে। তো এই ল্যাঙ্গুয়েজটা এসকিউএল হিসেবে ইউজ হয়। যদি তোমরা 6th অধ্যায় পড়তা, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যে 6th অধ্যায়ের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে বিগত বছরে, তোমরা চাইলে সেগুলো আমি প্রোভাইড করতে পারি। তোমরা একটু যদি তোমাদের আগ্রহ থাকে দেখে নিতে পারো। ডেটাবেস ম্যানেজমেন্টটা কিন্তু কাজে লাগবে যদি তোমরা পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং পড়ো। বিশেষ করে সিএসসি যদি পড়ো, তাহলে অবশ্যই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা শিখতেই হবে পরে। তো যাই হোক, এগুলাকে চতুর্থ প্রজন্মের ভাষা বলে। চতুর্থ প্রজন্মের ভাষাটা অনেকটা উচ্চ স্তরের, মানে এই সি প্রোগ্রামের চেয়ে এর বাধ্যবাধকতা কম, এবং দেখা যায় যে আমরা অনেকটা এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ভাষা, আমি এটা বলতে পারি। বর্তমানে কিন্তু আমরা এই সি হ্যাশ, এই যে প্রোগ্রামটা ইউজ করতেছি, মানে আমরা তো সি ইউজ করছি, তারপরে তোমরা জানো যে সি প্লাস প্লাস আসছে। বর্তমানে যেটা চলতেছে সেটা হলো সি হ্যাশ। তো সেটাকেও আমরা চতুর্থ প্রজন্মের ভাষার মধ্যে ফেলতে পারি। তো এখানে একটা মানে ক্রমবর্ধমান একটা দেখানো হয়েছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে আস্তে আস্তে ক্রম বিবর্তন হয়েছে। প্রথমে 1945 সালে সর্বপ্রথম মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু, তারপরে ফোরট্রান, কোবল, তারপরে আস্তে 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 1972 সালে আসলো সি। তারপরে এটা আরো উন্নতি হইতে হইতে 83 সালে সি প্লাস প্লাস আসলো। 95 এর দিকে, মানে 90 এর দশকে সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ ছিল জাভা, যেটা দিয়ে বর্তমানে কম্পিউটার, মাইক্রোসফটের যে কম্পিউটার গুলো দেখতেছো সবই জাভার প্রোগ্রামিং দিয়ে তৈরি করা। আর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সি হ্যাশ। তো এই ক্রমবিকাশের ধারাটা যদি একটু মনে রাখো,
আপনি mute হয়ে গিয়েছেন। ভাইয়া আপনি মিউট হয়ে আছেন। ইয়াল্লাহ, কতক্ষণ ধরে শুনতেছিলাম না? ভাইয়া হবে 2-3 মিনিট। স্যার 5 মিনিট হবে। ইয়াল্লাহ, স্যার আবার তো বলছিলাম। জি ভাইয়া আপনাকে আরে বলছি মানে আপনি তোমরা আমাকে শুনলেন না। মেসেজ দিয়ে জানাবা না কি হইলো এটা? তো যাই হোক, আমি পঞ্চম প্রজন্ম বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম। তার আগে আমি যেটা বলছি একটু বলে দিই। আমরা এই যে মেশিন মানে ভাষার যে ক্রমধারা, এই জিনিসগুলো একটু জানবা, যেগুলো একটু মুখস্থ করবা। আমি সালগুলো বলে দিচ্ছি। মেশিন ল্যাঙ্গুয়েজ, ফোরট্রান, কোবল, তারপরে চলে আসতেছে সি, 1972 সালে সি, তারপরে হচ্ছে 82 সালে ডি বেস, তারপরে 83 সালে সি প্লাস প্লাস, 84 সালে প্যাসকেল। এই ভাষাগুলোর সালগুলো একটু জেনে রাখো। এবং ফাইনালি লাস্টের দুইটা, জাভা এবং সি হ্যাশ। তো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় জাভা এবং সি হ্যাশ, এই দুইটা কিন্তু ভাষা সবচেয়ে জনপ্রিয়। আমি লাস্ট কয়েক মিনিট ধরে একটু ন্যাচারাল ভাষার ব্যাপারে একটু আলাপ করতেছিলাম যে ন্যাচারাল ভাষা মূলত দুই প্রকার। একটা হলো মানুষের ভাষা, আমরা যেটা কথা বলি, আর একটা হলো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। মানে যখন আমি সাধারণ ভাষায় কথা বলি, কম্পিউটার কি করে, সেই ভাষাটাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তারপরে কম্পাইল করে। তো এই ধরনের যদি আমি ন্যাচারাল ভাষা ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ইন্টারপ্রেটার বা অনুবাদককে বা কম্পাইলারকে অনেক বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট হইতে হবে। কারণ এক এক মানুষের অ্যাকসেন্ট এক এক রকম, এক এক মানুষ এক এক ভাবে উচ্চারণ করে। দেখা যায় যে আমরা বলি শিডিউল, অনেকে স্কেডিউল, মানে স্কেডিউল যেটা আলাদা মানে আসল উচ্চারণ। তো এই কারণে দুইটা হয়তো এক একজন এক এক ভাষায়, মানে আমেরিকান ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ। তো অনুবাদককে কি হইতে হবে, অনেক ইন্টেলিজেন্ট হইতে হবে এই মানে ন্যাচারাল ভাষাটা ডেভেলপ করার জন্য। এক সময় হয়তো অনুবাদক এমন হবে যে পৃথিবীর সকল ভাষা, বাংলা বলতেছি, বাংলার মধ্যে নোয়াখালীর মধ্যে কেউ কথা বলতেছে বা বরিশালের এক্সেন্টে কথা বলতেছে, এগুলোকে সে রিড করতে পারবে। এক সময় হয়তো ন্যাচারাল ভাষার ইন্টারপ্রেটার এতটা বুদ্ধিমান হবে। অনুবাদক সফটওয়্যার নিয়ে আমি এর আগে আলোচনা করছি লাস্ট ক্লাসে, তোমাদের হয়তো মনে আছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার আর অ্যাসেম্বলার। মনে আছে সবার? ক্লাসের সবাই
ভাইয়া থিওরিটিক্যাল পড়াগুলো শেষ করব, তারপরে আমরা আজকে আরেকটা টপিক আমাদের পড়ানো বাকি আছে, সেটা হলো সুইচ কেস স্টেটমেন্ট। আমরা ওই স্টেটমেন্টটা পড়ব। আরেকটা ইম্পর্টেন্ট ঘোষণা তোমাদের দিয়ে রাখি যে আমাদের চ্যাপ্টার 5 শেষ হওয়ার পরে আমরা সিরিয়ালি পুরো এইটা রিভাইজ করব। 4 3 2 1 দেন আবার 5 পড়াবো। এরপরে এই সিকোয়েন্সে আমরা আবার পুরোটা রিপিট করব। তো তোমরা যারা ফার্স্ট ইয়ারে অনেকে আমার কাছে পড়ছে, এই কোর্সে সেকেন্ড ইয়ারের কোর্সে যারা পড়তেছো, 5 শেষ হওয়ার পরে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যারা তাড়াতাড়ি রিভাইজ দিতে পারবা। তোমরা যারা আগে পড়ো নাই তারা চাইলে এই কোর্সটা এইভাবে কন্টিনিউ করতে পারবা। কিছু নতুন স্টুডেন্ট পড়বে, আমি ওদেরকে এখন ঢুকতে নিষেধ করছিলাম, কারণ হলো যে পঞ্চম অধ্যায়ের যে জায়গায় আমি আছি এই জায়গায় আসলে আগের ক্লাসগুলো না করলে বোঝা খুব টাফ। তো দ্যাট ইজ ওয়াই আমি বলছি যে যখন আমি 4th চ্যাপ্টারটা স্টার্ট করব তখন থেকে যেন জয়েন করে আর কি। সো আগামী সপ্তাহ থেকে আমরা এটা স্টার্ট করব আর চ্যাপ্টার 4 HTML দিয়ে শুরু করব। তো যারা ফার্স্ট ইয়ারে করছো তারাও করতে পারো, যারা করো নাই তারা তো করবাই অবশ্যই। তো থিওরিটিক্যাল অংশে আরেকটা জিনিস আমি পড়াবো আজকে, সেটা হইলো এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলা, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতেছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত 3 প্রকার। একটা হলো স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে ভিজুয়াল প্রোগ্রাম, আরেকটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। আমরা যে সি প্রোগ্রাম করতেছি সেটা কিন্তু স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ মূলত কি, এখানে দেখো এখানে সংজ্ঞাটা সুন্দরভাবে দেওয়া হয়েছে, মানে সংজ্ঞাটা তুমি এখান থেকে পড়বা। এই যে দেখো সংজ্ঞাটা হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা প্রোগ্রামের কতগুলো অংশ বা মডিউলে ভাগ করে একটা মূল প্রোগ্রাম থাকে, আর সেখান থেকে আমরা কতগুলো সাব প্রোগ্রাম আমরা রাখতে পারি। যারা আমরা কিন্তু এই টাইপের প্রোগ্রাম করছি, মনে আছে, ফাংশন ইউজ করে একটা ক্লাসে আমরা ম্যাক্সিমাম প্রোগ্রাম করছি যে একটা মূল প্রোগ্রামে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। কিন্তু তোমাদের আমি ফাংশনের ইউজটা কিন্তু দেখাইছিলাম যে মেইন একটা ফাংশন থাকে, সাপোজ ধরো জিসিডি নির্ণয় বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, বা সাপোজ ধরো দুইটা সংখ্যার গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, বা দুইটা সংখ্যার গড় নির্ণয়। আমরা কি করতাম, ফাংশনকে কল করতাম, ওইখান থেকে মানটা চলে আসতো। মনে আছে ক্লাসের সবার? জি ভাইয়া। তো এই ধরনের প্রোগ্রামে কি হয়, মূল অংশ নির্বাহযোগ্য স্টেটমেন্টের দ্বারা সাব প্রোগ্রাম নির্বাহ হওয়ার পরে আবার মূল অংশে বা মূল মডিউলে ফিরে আসে। তো এই ধরনের প্রোগ্রামিং কে আমরা স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ বলি। আর স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ আসলে খুব সহজ সরল এবং ছোট হয়। প্রয়োজনের তাগিদে প্রোগ্রামার এর ব্যবহার ব্যাপকভাবে বাড়াইতে পারে। মানে আমরা সি প্রোগ্রামের কিন্তু বৈশিষ্ট্য যখন পড়ছিলাম তখন বলছিলাম যে সি প্রোগ্রামকে চাইলেই আমি কি করতে পারি, এনলার্জ করতে পারি। একটা প্রোগ্রাম ধরো করলাম, তো এটাকে আমি আরেকটু বড় প্রোগ্রামে পরিণত করতে পারি। তো এটা সি প্রোগ্রামের একটা সুবিধা ছিল। স্ট্রাকচার প্রোগ্রামিং এর মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রোগ্রামের স্টেটমেন্ট ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখা হয়। ভাইরা আমি তোমাকে স্ট্রাকচার মানে যেহেতু সি প্রোগ্রামিং করতেছি, সেখানে কিন্তু তোমাদের মনে আছে আমরা কি ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তারপরে ইনপুট নিতাম, প্রসেস করতাম, আউটপুট দেখাইতাম। তো এগুলো আমরা ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লিখতে পারি যে এইটা এই কাজ। মনে আছে ক্লাসের সবার? প্রথমেই ছিল ডকুমেন্ট সেকশন, তারপরে লিঙ্ক সেকশন। এটা আমি পড়াইছিলাম একটা সি প্রোগ্রামের স্ট্রাকচার কেমন হয়। ক্লাসের সবার কি মনে আছে? জি ভাইয়া। সো আমরা বেসিক্যালি যেটা পড়ছি সেটা হলো স্ট্রাকচার প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং। সেটার এটা পড়বা। 2 নাম্বার যেটা এখন আমি আলোচনা করব সেটা হলো ভিজুয়াল প্রোগ্রামিং। ভাইরা এটা হইলো মূলত পিসিতে গ্রাফিক্যাল ইন্টারফেস যদি থাকে, তোমরা অনেকেই ভিজুয়াল এটা নিয়ে জানো। সাপোজ ধরো যে আমরা চিত্র ভিত্তিক কমান্ড, এই যে এই জিনিসটা একটু পড়ো। প্রোগ্রাম রচনার প্রক্রিয়া দৃশ্যমান যদি হয়, অর্থাৎ যদি চিত্র ভিত্তিক নির্দেশ বা কমান্ড দেখে কাজ করার সুযোগ তৈরি হয় বা সৃষ্টি হয়, সেটাকেই মূলত আমরা ভিজুয়াল প্রোগ্রামিং বলবো। মানে সাপোজ আমরা কিন্তু এরা কোনো চিত্র অ্যাড করতেছি না। তো যখন আমরা নরমাল একটা প্রোগ্রাম করতেছি, সাপোজ ধরো যে দুইটা সংখ্যার গসাগু, কিন্তু আমি যদি এমন করি যে হ্যাঁ এটা চিত্র দেখে চিত্রের কোনো একটা জায়গায় ক্লিক করলে হয়তো মানে আউটপুটটা ওই জায়গায় চলে যাবে, তো সেখানে আমার কিন্তু শুধুমাত্র সি প্রোগ্রাম না, এর সাথে অন্য সফটওয়্যারেরও কানেকশন এটা করতে হবে।
তো সাপোজ ধরো যে তোমরা জানো অ্যাডোব ফটোশপ আছে, তারপরে অটোক্যাড আছে, এই ধরনের কিছু সফটওয়্যার, এগুলো আমরা তখন কিন্তু সি প্রোগ্রামের এই কম্পাইলারের মাধ্যমে ইউজ করি। তো এখানে বলা হয়েছে যে স্ট্রাকচার প্রোগ্রামিং এর কাঠামো ও ভাষাকে গ্রাফিক্যাল ইন্টারফেসে রূপান্তর করে যে প্রোগ্রাম করি সেটাকেই আমরা মূলত ভিজুয়াল। তুমি যদি এই লাইনটা মুখস্থ লিখতে পারো তাইলে মোটামুটি বাকি অংশ তুমি বানাই লিখতে পারো। এই লাইনটা একটু পড়ো। স্ট্রাকচার প্রোগ্রামিং এর কাঠামো ও ভাষাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে রূপান্তর করে, মানে সাপোজ আমি বলবো যে ইনপুট নাও, এন্টার এ নাম্বার। তো এখানে সাপোজ এরকম একটা আসলো নাম্বার, মানে একটা চিত্রের মতো। তুমি যদি নাম্বারে ক্লিক করো তাহলে সে প্রিন্টএফ বা স্ক্যানএফ নাম্বার হিসেবে ইনপুট নিবে। মানে কোন একটা ইন্টারফেসে আমি রূপান্তর করব এই নরমাল স্ট্রাকচার প্রোগ্রামকে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? তো এখানে বলা হয়েছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক, মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো, মাইক্রোসফট এক্সেস, ওরাকল ইত্যাদি হইল ভিজুয়াল প্রোগ্রামিং এর উদাহরণ। ভেরা তোমরা যদি চ্যাপ্টার 6 পড়তা তাহলে এই মাইক্রোসফট এক্সেস এই সফটওয়্যারটা ইউজ করে আমরা এসকিউএল ল্যাঙ্গুয়েজ এগুলো শিখতে পারতাম। তো যাই হোক, আমি আগেই বলছি তোমাদের যদি আগ্রহ থাকে যে ভাই আমি একটু মাইক্রোসফট এক্সেসটাও শিখে রাখতে চাই, আমার সময় আছে, এমনি পড়াশোনার বাইরে আমি বাড়তি জ্ঞানের জন্য, তাহলে আমি তোমাদেরকে ওই চ্যাপ্টার গুলার রেকর্ডেড ক্লাসগুলো দিব। তোমরা ওইগুলা ইনশাআল্লাহ দেখলে অনেকটুকুই তোমরা শিখতে পারবা। এগুলোর অবশ্য মানে শিখার আগ্রহের তো শেষ নাই। ইউটিউবে অনেক এই ধরনের মাইক্রোসফট এক্সেল বলো, এক্সেস বলো, এগুলোর অনেক ক্লাস আছে। তো তোমরা তো এগুলো নিজে নিজে শিখতে চাবা না, মানে একাডেমিক পড়া না থাকলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই শেখা হয় না। যাই হোক, এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপি। যারা আমরা যে সি প্লাস প্লাস বা জাভা শিখতেছি এগুলো হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এগুলোর ক্ষেত্রে যেটা হয়, মানে এর সংজ্ঞাটা একটু পড়তে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে আধুনিক ও যুগোপযোগী। মানে আমি তোমাকে এখানে করে না তুমি বুঝতে পারবে না, সহজ ভাবে বলি। এই যে আমি সাপোজ ধরো কোড ব্লক সফটওয়্যারটা ইউজ করতেছি সি এর জন্য, এই কোড ব্লক সফটওয়্যারটা কিন্তু ভাইয়া শুধু সি না, সি, সি প্লাস প্লাস, জাভা, এইচটিএমএল, সি হ্যাশ সব জিনিসকে সাপোর্ট করে। তার মানে এই যে আমার যে সফটওয়্যারটা, এইটা কিন্তু অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেও সাপোর্ট করে। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমরা মনে রাখবা, মানে অন্যান্য সফটওয়্যারকে সমর্থন করতে হবে। সাপোজ আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডাটাবেস তৈরি করছি, মানে একটা চার্ট তৈরি করছি, সেইটাকে মানে আমি ধরো যে আমার যে সি প্রোগ্রামটা, সি প্লাস প্লাস প্রোগ্রাম লিখতেছি, সেইটা ওইখান থেকে আমি ডাটাটা ওইখান থেকে কালেক্ট করব বা ওইটাকে অ্যাক্সেস করব, এইটা হওয়ার মতো থাকতে হবে, মানে যোগ্যতা থাকতে হবে। তাহলে আমি ওই প্রোগ্রামটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে পারবো। দেখো এখানে কথাটা বলা হয়েছে, আমার মনে হয় যে তোমরা এইটা বুঝতে একটু প্রবলেম। লাইনটা পড়ো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং এর এমন একটা পদ্ধতি যেখানে কোনো বিশেষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে এটা সম্পৃক্ত না, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই পদ্ধতি আমরা ইউজ করতে পারি। তবে শর্ত হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজকে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটাকে সাপোর্ট করতে হবে। মানে সাপোজ আমি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করব বা এক্সেল ইউজ করব, সেটাকে অবশ্যই কি আমাদের ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে সি প্লাস প্লাস এটাকে সাপোর্ট করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে মূলত স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজকে আমি আরো আপগ্রেড করার জন্য নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ধারণা, মানে আমরা হয় না যে অনেক জিনিস এটা দেখা যায় ওইটাকে সাপোর্ট করে না। তুমি একটা ভিডিও ডাউনলোড করলা, দেখলা যে এটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সাপোর্ট করে না, কিন্তু বর্তমানে অনেক ধরনের প্লেয়ার পাওয়া যায়, ভিএলসি মিডিয়া প্লেয়ার আছে, কেএল মিডিয়া প্লেয়ার আছে, যেগুলা কিনা যে কোনো ভিডিওকে সাপোর্ট করে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস হচ্ছে অন্য যে কোনো সফটওয়্যার, এগুলাকেও আলটিমেটলি এটা সমর্থন করে। তো ভেরা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, ভিজুয়াল প্রোগ্রামিং কি, স্ট্রাকচার প্রোগ্রামিং কি, তাদের মধ্যে তুলনামূলক আলোচনা আসতে পারে, যে কোনো কোশ্চেন আসতে পারে। এই প্যারাটা তুমি যদি একটু পড়ে নাও তাহলে আই গেস তোমাদের সমস্যা থাকবে না খুব একটা। তো থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, যে স্ট্রাকচার
ভিজুয়াল প্রোগ্রামিং এবং বিশেষ করে স্ট্রাকচার এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই দুটার মধ্যে পার্থক্য আসে অনেক ক্ষেত্রে, বা কোনটা কি মানে একটা একটা হিসেবে আসে যে স্ট্রাকচার প্রোগ্রামিং কি ব্যাখ্যা করো বা ভিজুয়াল প্রোগ্রামিং কি। তোমাকে আমি জাস্ট লাইনগুলো বলে দিছি, ওই লাইনগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ো। তো এর সাথে আমাদের থিওরিটিক্যাল পড়াটা আজকে শেষ হয়ে গেছে। আজকে যেটা আমরা পড়ছি সেটা হলো ফিফথ এবং ফোর্থ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং হলো স্ট্রাকচার, ভিজুয়াল প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি। তো আজকে আমরা প্রোগ্রামিং এর মধ্যে যে পোরশনটা পড়বো সেটার নাম হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট। অনেক সময় আমার এমন হয় যে অনেকগুলো কন্ডিশন চলে আসে। সাপোজ এখানে আসলো, আমি বললাম যে এইটা হয় এইটা, অথবা ওইটা, নতুবা এইটা, এই ধরনের ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি করি, শুধুমাত্র দুইটা কন্ডিশন যাচাই করতে পারি ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। যদি এর চেয়ে বেশি কন্ডিশন হয় তাহলে আমরা কি করি বলতো, ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ তারপরে এলস, মানে অনেকগুলো কন্ডিশন যদি হয় তাহলে ইফ এলস ইফ এলস ইফ, ধর 5টা কন্ডিশন আছে, এলস ইফ তাও হলো না এলস, তাতে হয়তো 5টা কন্ডিশন স্যাটিসফাই হলো। সাপোজ আমি একটা উদাহরণ স্বরূপ তোমাকে একটু বুঝায় বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি একটা ক্যারেক্টার ইনপুট নিব, যে উদাহরণটা তোমাদের বইয়ে আছে, দুইটা উদাহরণ আছে, আমি দুইটা উদাহরণই তোমাদের পড়ে দেখাবো। সাপোজ তোমাদের এরকম আছে যে একটা ক্যারেক্টার আমি ইনপুট নিব, এটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা শো করবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো বলতো, 5টা ভাওয়েল আছে, আমি এরকম যদি বলে দিই যে হ্যাঁ যদি এ ই আই ও ইউ হয় তাহলে ভাওয়েল শো করো, নতুবা এটা কনসোনেন্ট। তাহলে এখানে কিন্তু আমার ইফ এলস দিয়ে করতে গেলে 5টা কেস হয়ে যাচ্ছে, দেখো মানে তারপরে আবার বলতে হবে যে অন্যথায় যদি হয় তাহলে টোটাল 6টা হলো। এ ই আই ও ইউ এটা চেক করবে, ইফ এলস দিয়ে করা যাবে, কিন্তু আমরা এটা না করে আমরা যেটা করব সেটা হলো সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করব। এবং এটা তৈরি করার আমি প্রসেসটা দেখাই দিচ্ছি একটু। প্রথমে আমরা একটু থিওরিটিক্যাল অংশটা দেখে নিই কিভাবে প্রোগ্রামটা করে। এখানে সুইচ কেস স্টেটমেন্ট বলা হয়েছে যে সি প্রোগ্রামে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইতিপূর্বে আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করছি। যদি অনেকগুলো অপশন থেকে একটি সিলেক্ট করতে হয় তাহলে এলস ইফ ব্যবহার করতে হয়, যা প্রোগ্রামকে জটিল করে তোলে। এই জটিলতা দূর করার জন্য আমরা সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করি। তো সেটা দুইটা উদাহরণ তোমাদের বইয়ে এখানে দেখানো হয়েছে। যে একটা হলো যে একটা প্রোগ্রাম যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে এমন একটা সুইচ কেস স্টেটমেন্ট দাও। সাপোজ আমি যদি লিখি যে প্লাস, তাহলে প্লাসকে রিড করে সে তাইলে দুইটা সংখ্যা যোগ করবে, দুইটা সংখ্যা তুমি ইনপুট দিবা তাহলে যোগ করবে। যদি গুণ লিখি তাহলে সে আলটিমেটলি দুইটা সংখ্যা ইনপুট নেবে, ওই দুইটা সংখ্যার গুণফল প্রদর্শন করবে। তো এটা গেল একটা প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রাম তোমাদের এখানে বলা হয়েছে যে আমি যদি একটা ক্যারেক্টার ইনপুট নিই, ক্যারেক্টার বলতে এ বি সি ডি ই এফ জি এইচ এগুলো, এর মধ্যে আমি যদি এ ই আই ও ইউ এরকম কোনো প্রোগ্রাম নেই, মানে এরকম কোনো ক্যারেক্টার ইনপুট দিই তাহলে সেটা ভাওয়েল শো করবে, আর যদি সেটা না হয় সেক্ষেত্রে সেটাকে কনসোনেন্ট শো করবে। আমি নিজে একটা প্রোগ্রাম তোমাকে বানাই দিচ্ছি, সেটা হলো সাপোজ আমি গ্রেড এ বি সি ডি ই এটা শো করব, গ্রেড ইনপুট দিব, ও আমাকে নাম্বারটা বলবে যে এই গ্রেডের রেঞ্জ কত। যদি তুমি এ গ্রেড হয় সেক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 70 থেকে 79, তো বি গ্রেডের রেঞ্জ কত, 50 থেকে 59। তো এরকম সে আলটিমেটলি শো করবে। এটা আমি তোমাদের দেখাবো প্রোগ্রামটা করে। দুইটা কাজ আজকে আমি দেখাচ্ছি। একটা প্রোগ্রাম এখানে করাই আছে, সেটা হলো যে দুইটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে এমন সুইচ কেস স্টেটমেন্ট। সো এটা একটু দেখে নিও। তোমাদের আগেই বলছি যে তিনটা জিনিস খুব একটা তোমাদের পরীক্ষায় আসে না, এর মধ্যে একটা সুইচ কেস স্টেটমেন্ট, আর আগের দুইটা জিনিস আমি অলরেডি পড়াইছি, অ্যারে এবং হচ্ছে ফাংশন। আজ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় তো এখান থেকে কোশ্চেন আমি দেখি নাই, কলেজগুলোতে মাঝে মাঝে আসে। তো তোমরা অবশ্যই, আমি বলছিলাম গুরুত্ব কম দিও, অবশ্যই পড়ো। আর সবচেয়ে বেশি কোশ্চেন যেগুলো আসে সেগুলো তোমরা সবাই জানো, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ স্টেটমেন্ট, এখান থেকে কোশ্চেন বেশি আসে। তো আসো আমরা আজকে দুটো প্রোগ্রাম দেখি।
সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করে আমি একটু কম্পিউটারে চলে যাব। তার আগে আমি একটু রেকর্ডিং। ওকে, যে প্রোগ্রামটা তোমরা এখন দেখতে পাইতেছো সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা একটা ক্যারেক্টার ইনপুট দিব এবং সেটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা আমাকে কম্পিউটার বলবে। তো প্রথমে ভেরা আমরা এটা লিংক সেকশন, এখানে আমরা হেডার ফাইল ইনপুট করছি দুটা মেইন ফাংশনে। এখানে যেটা আমি ইনপুট দিব সেটা হলো একটা ক্যারেক্টার, মানে এ বি সি ডি ই এফ জি যেহেতু, তো এটা একটা ক্যারেক্টার অবশ্যই। তো ক্যার তোমরা সবাই জানো সি। প্রিন্ট, প্রিন্টএফ এন্টার এ ক্যারেক্টার, মানে এই লেখাটা আসবে এবং এরপরে যেই লেখাটা আমি ইনপুট নিব সেটাকে, যেহেতু এটা ক্যারেক্টার তো তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। ক্লাসে সবার কি মনে আছে? এরা ফরম্যাট স্পেসিফায়ার তিনটা পড়াইছি তোমাদের। একটা হলো %d, সেটা হলো ইন্টিজার নাম্বারের জন্য, %f এটা হলো ফ্লোটিং নাম্বারের জন্য, এবং ফাইনালি হইলো %c সেটা ক্যারেক্টার ABCD ইত্যাদি। এছাড়া আরেকটা আছে, আমি বলবো না যে নাই, স্ট্রিং ইনপুট নেওয়া যায়। স্ট্রিং মানে সাপোজ একটা নামকেই আমি ইনপুট নিতে পারি, মানে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্সকে, যে মাই নেম ইজ শাহেদ এটাকে আমি ইনপুট, সেক্ষেত্রে এটা স্ট্রিং বলে। তো সেটা তোমাদের সিলেবাসে নাই যেহেতু আমি ওইটা নিয়ে আলোচনায় গেলাম না। তো ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য %c, এবং এটাকে যেহেতু সি হিসেবে অ্যাসাইন করব, মানে সাপোজ আমি এ লিখতেছি, তাহলে এটাকে কোথায় একটা রাখবো, সেই মানটা হলো সি তে রাখবো। তো এ হলো একটা ভাওয়েল হবে অবশ্যই। তো যেটা যেখানে আমি সেভ করে রাখবো সেটা হলো সি। এন্ড দ্বারা কি বোঝায় বলো তো ভেরাম, তোমাদের কি মনে আছে ক্লাসের সবাই? এন্ড কে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে এখানে আমি যেটা ইনপুট দিব সেই মানটাকে সে সি তে অ্যাসাইন করবে বা সি হিসেবে সেভ করে রাখবে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। এবার সুইচ স্টেটমেন্টের ইউজটা দেখো। এবার আমি সুইচ করব হলো সি কে, তাহলে লিখছি সুইচ। সুইচ একটা কিওয়ার্ড, দেখো এই কারণে এটা নীল কালারে হয়ে গেছে। সুইচের পরে দিছি হচ্ছে সি, এবং সুইচের যতগুলো অপশন, মানে সাপোজ আমি কি চাইতেছি, এটা যদি ভাওয়েল হয়, ভাওয়েল হইলো 5টা আছে অনলি, এ ই আই ও ইউ। তো সুইচের প্রত্যেকটা অপশনকে কেস লিখবা। কেস লেখার পরে তুমি এই যে একটা ইনভার্টেড কমার মধ্যে দেখতে পাচ্ছ, একটা ইনভার্টেড কমার মধ্যে আমি লিখছি এ, মানে কেস এ। যদি এই ক্যারেক্টারটা এ হয় তাহলে প্রিন্ট করো এটা একটা ভাওয়েল। ভেরা বলো, যদি এটা আমি এস এ লিখে থাকি তাহলে ভাওয়েল শো করে প্রোগ্রামটা কি শেষ হয়ে যায় না এই মুহূর্তে? পরের লাইনগুলা কি আর রিড করার দরকার আছে? না স্যার। তো দ্যাট ইজ ওয়াই আমি এখানে ব্রেক স্টেটমেন্ট ইউজ করছি। তোমাদের আমি মনে হয় ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট আলোচনা করছিলাম, মনে আছে? ব্রেক দেওয়া মাত্র প্রোগ্রামটা ওই জায়গায় শেষ হয়ে যাবে এবং বাকি অংশ রিড না করে সে সরাসরি গেট ক্যারেক্টারে চলে যাবে, মানে প্রোগ্রাম এন্ড করে দিবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, লেখার সিস্টেমটা বুঝো। ফার্স্টে সুইচ, হ্যাঁ বলো। স্যার ওই যে এর আগে আমরা ব্রেক কন্টিনিউ দিয়ে যেটা পড়ছিলাম ওইখানে তো স্যার উল্টা ছিল মনে হয়, মানে ব্রেক বুঝলি? এর আগে যে প্রোগ্রামে আমরা ব্রেক কন্টিনিউ জিনিসটা শিখছিলাম ওইখানে তো মনে হয় উল্টা ছিল। ওই বিষয়টা আবার একটু বলবেন, মানে ব্রেক না না, দিলে? উল্টা না ভাইয়া, মানে মানে বিষয়টা হলো, তোমাদের মনে আছে আমি বলছিলাম যে একটা লুপ 1 থেকে 10 পর্যন্ত আমি ব্রেক করে দিলে কি হয়, 4 এর পরে আমি দিয়ে দিয়েছিলাম ব্রেক। এই কারণে হয়েছে কি 1 থেকে 4 পর্যন্ত শো হয়ে তারপরে প্রোগ্রামটা আর শো করে নাই। ব্রেক কন্টিনিউ ছিল উল্টা, আচ্ছা জি স্যার। মানে কন্টিনিউ সিস্টেমটা উল্টা। ব্রেকে কোনো সমস্যা নাই, ব্রেক দেওয়া মাত্র ওই জায়গায় প্রোগ্রাম শেষ, সে লুপ ব্রেক করে সে এখানে চলে আসবে। এরা সুইচও কিন্তু একটা লুপ, মনে রাখবা। সবাই কি আমার কথা বুঝতেছো? এই যে সুইচ, সুইচে কিন্তু আমি খেয়াল করে দেখো, এখানে সুইচে লুপ শুরু করছি, এখানে হলো শেষ হয়েছে, তারপরে গেট ক্যারেক্টার মানে প্রোগ্রাম শেষ করলাম। এইখানে আমি 5টা কেস দিছি, খেয়াল করো। এ প্রিন্টএফ ভাওয়েল ব্রেক করছি, এ ই আই ও ইউ দিছি, প্রত্যেকটা ক্ষেত্রে ব্রেক করা হয়েছে। এরপরে শেষ হয় না, কিন্তু আমি কিন্তু এই 5টা না দিয়ে অন্য কনসোনেন্ট দিতে পারি না ভাইয়া, বি সি ডি এফ জি এইচ। তো কনসোনেন্ট যদি দেই সেক্ষেত্রে আমার আলাদা আলাদা কেস না বলে লিখে দিচ্ছি ডিফল্ট। ডিফল্ট একটা কিওয়ার্ড,
ডিফল্ট মানে হচ্ছে এ ছাড়া অন্য যে কোনো কিছু যদি হয় প্রিন্ট, এটা একটা কনসোনেন্ট। আর এক্ষেত্রে আর ব্রেক করার দরকার নাই, কেন? কারণ এরপরে তো প্রোগ্রামটা এমনি শেষ হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ ওয়াই ডিফল্টে তোমার আর ব্রেক করার প্রয়োজন নেই। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে আমি লেখার সিস্টেমটা বলে দিই। প্রথমে সুইচ করবা, সুইচ ক্যারেক্টার দিলা সি, তারপরে যতগুলা কেস এ বি সি ডি এ ই আই ও ইউ এগুলো হলো ভাওয়েল। প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রিন্ট ভাওয়েল দিয়ে ব্রেক করে দিছি। এবং ফাইনালি ডিফল্ট, দেখো ডিফল্টটাও নীল কালারে আসছে, এটা একটা কিওয়ার্ড। মানে এই পাঁচটার মধ্যে কোনো কেস যদি না মিলে, সাপোজ ধরো আমি এম দিছি, তাহলে তো এই পাঁচটা কেসের কোনোটাই মিললো না, সেক্ষেত্রে সে কি করবে? কনসোনেন্ট শো করবে। ক্লাসে সবাই কি বুঝছো সুইচ কেস স্টেটমেন্টটা? ইফ এলস স্টেটমেন্টের জটিলতা এড়ানোর জন্য সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করা হয়। আমি কি বুঝাইতে পারতেছি? স্যার ডিফল্টটা কি উপরে লিখলে হবে? হ্যাঁ, ক্যান ডিফল্ট করে দিলেও হবে। মানে মানে ইউজুয়ালি আমরা কি করি, কেসগুলো ডিফাইন করার পরেই ডিফল্টটা দেই। তাইলে হয় কি, তোমার নিজের বুঝতে সুবিধা হয় যে হয় এই কেসগুলো হবে, আদারওয়াইজ ডিফল্ট। মানে এটা যদি না হয় তাহলে কনসোনেন্ট শো করবে। আমার কথা কি বুঝতেছো? তো আমার মতে কেস মানে আমার মনে হয় যে আমি অবশ্য রান করে দেখি নাই, আমার মনে হয় একটু ভুল হবে। ডিফল্টটা যদি আগে দেই তাহলে মনে হয় ভুল হওয়ার কথা, কারণ তাহলে কেসগুলো রিড করবে না। আমি একটু টেস্ট করে দেখি। আরেকটা সমস্যা হলো তখন এটা তো ব্রেক করবে না, সো এটা একটু ঝামেলা হওয়ার কথা। আমি একটু দেখে নিচ্ছি। প্রোগ্রামটা রান করলাম, এন্টার ক্যারেক্টার, সাপোজ এম দিলাম, এম না, এই যে ঝামেলা হচ্ছে ভাইয়া। মানে যেহেতু মানে ডিফল্ট ক্যারেক্টারটা আমি ফার্স্টে যদি দিই, তাহলে সে হয়তো এটা রিড করলো। সাপোজ আমি একটা কনসোনেন্ট দিয়ে দেখি, সাপোজ আমি ই দিলাম, ই দিলে রান করে। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি কোনো কনসোনেন্ট দিব, সে ডিফল্টটা বসাবে। তারপরের এই কেসগুলোর মধ্যে মানে সে মানে নরমালি তো বসাই দিছে কনসোনেন্ট, তারপরে এখানে যেহেতু ভাওয়েল আছে, সো এইটাও সে শো করতেছে। তো এই কারণে তোমার কেসের পরে ডিফল্ট দেওয়াটাই ভালো হবে। মানে কেসগুলোকে ই করে ডিফল্ট পরেই দাও। স্যার উপরে ডিফল্ট দিয়ে যদি ব্রেক দেই তাহলে কি হবে? আচ্ছা, সেক্ষেত্রেও একটু দেখে নিই। ডিফল্টে যদি ব্রেক দিই আগে দিয়ে, তাইলে মনে হয় হওয়ার কথা। তাইলে মনে হয় আমার যতটুকু মনে হয় তাহলে আর ভাওয়েলটা শো করবে না। সাপোজ আমি টি দিলাম, হ্যাঁ ঠিক আছে, তাইলে কাজ করবে। মানে ব্রেক স্টেটমেন্ট দিলে তাইলে কাজ করবে, তাইলে তুমি এটা আগে দিতে পারো। কিন্তু আমার মতে তুমি এটা না দিয়ে ডিফল্টটাকে ব্রেক ছাড়াই নরমালি এভাবে প্রকাশ করো। বইয়েও সবসময় ডিফল্টটাকে শেষেই দেওয়া হয়েছে। ওকে, সো এবার প্রোগ্রামটা দেখো। প্রোগ্রামটা আমি যদি রান করি, প্রথমে সে একটা ক্যারেক্টার চাবে। আমি যদি সেটা ইউ দেই, একটা ভাওয়েল, তাহলে সে ভাওয়েল শো করতেছে। আর যদি আমি কোনো কনসোনেন্ট দেই, তাহলে সে ডিফল্টে চলে যাবে। সাপোজ আমি দিলাম বি, তাহলে সে কনসোনেন্ট শো করবে। প্রোগ্রামটা কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা, এই প্রোগ্রামটাকে আমি একটু আপগ্রেড করব। আপগ্রেড হচ্ছে আমি সাপোজ কতগুলো গ্রেড লিখবো। গ্রেডটাও তো একটা ক্যারেক্টার, কিন্তু সে গ্রেডের মধ্যে নাম্বারটা কত সেটা সে শো করবে। এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা হইলো ভেরা, ও কিন্তু এ প্লাস এটা ক্যারেক্টারটা রিড করতে পারবে না। কারণ হচ্ছে এ প্লাসে কি দুইটা ক্যারেক্টার আছে না? জি স্যার। তো ওইটার জন্য তো স্ট্রিং ইনপুট লাগে, ঝামেলা। তো দ্যাট ইজ ওয়াই আমি প্রোগ্রামে এ প্লাস না দিয়ে বা এ মাইনাস না দিয়ে আমি শুধু এ বি সি ডি এফ এই অংশগুলো দিই। আর আদারওয়াইজ হইলো ফেল, মানে ডিফল্ট দিব হইলো ফেল। ওকে, এন্টার এ গ্রেড, এটাকে একটু ইসে করার চেষ্টা করি। একটা গ্রেড দিব আমি, সেটাকেও ক্যারেক্টার সি হিসেবে দিলাম। সুইচে কেস এ, যদি আমার এ গ্রেড হয় তাহলে মার্ক কত থেকে কত এ গ্রেড বলো? 70 থেকে 79। আচ্ছা, গ্রেড যদি বি হয় সেক্ষেত্রে মার্ক কত?
জানাও। বি গ্রেডে মার্ক মোস্ট প্রবাবলি 50 থেকে 59। এরপরে গ্রেড যদি সি হয় সো মার্ক হবে 40 থেকে 49। থেকে 49। গ্রেড যদি ডি হয় তাহলে মার্ক হচ্ছে 33 থেকে 39। এবং যদি এফ হয় এফ তাহলে মার্ক হচ্ছে 0 থেকে 32। 0 থেকে 32। প্রোগ্রামটা আরো ভালো হইতো। আচ্ছা, আর ডিফল্ট দিলাম হইলো যদি কোনো গ্রেডই না পায় তাহলে হয়তো অ্যাবসেন্ট দিয়ে দিলাম, পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। ওকে, সো আমি একটা গ্রেড দিব, তো সেই গ্রেডে সে আমাকে নাম্বারটা শো করবে। আর যদি এ প্লাস আর এ মাইনাস ইউজ করতে পারতাম সবচেয়ে ভালো হইতো, কিন্তু আফসোস সেটা দিলে ক্যারেক্টার কাজ করবে না, কারণ আমি একটা ক্যারেক্টার ইনপুট নিতেছি। স্ট্রিং ইনপুট নেওয়া শেখাচ্ছি না, তোমাদের প্রয়োজন নেই। একটা গ্রেড দাও, সাপোজ আমি দিলাম বি, তাহলে মার্ক হচ্ছে 50 থেকে 59। আর সাপোজ ধরো তুমি দিলা গ্রেড এফ, তাহলে মার্কটা 0 থেকে 32, মানে মার্কের রেঞ্জটা বলে দিলাম। প্রোগ্রামটা কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি প্রোগ্রামটা বুঝছো? সুইচ কেস স্টেটমেন্টের প্রোগ্রাম। ভেরা, যোগ বিয়োগ গুণ ভাগ খুব ইজিলি করা যাবে। আমি একটু বুঝায় বলি। এখানেও ক্যারেক্টার দিবা, ক্যারেক্টারে যদি দাও যোগ, এই যে প্লাস, তাহলে এখানে আমি দুইটা সংখ্যাকে ইনপুট নিয়ে নেই, যোগ বিয়োগ গুণ ভাগ, মানে এইটা যদি আমি করি তাহলে সেক্ষেত্রে প্রথমে দুইটা সংখ্যাকে আমি যোগ করে নিই, ইনপুট নেই। a ইকুয়াল টু কি প্রোগ্রাম লিখতে যাচ্ছে এখন শুনে নাও। আমি যদি যোগ দেই তাহলে দুইটা সংখ্যার যোগফল প্রদর্শন করবে আউটপুটে, গুণ যদি দেই তাহলে গুণ শো করবে। গুণ যেহেতু নাই তাহলে আমরা যে স্টার মার্ক আর হ্যাশ মানে স্ল্যাশ এই দুইটা দিয়ে আমি আসলে প্রকাশ করি। তো এখানে ক্যারেক্টার না হয়ে কি হবে বলো তো ভাইয়া? ও ক্যারেক্টারই তো হবে ভাইয়া। এটা হইলো, এখানে তো আগে রিড করতে হবে কি বলো, এন্টার ম্যাথমেটিক্যাল অপারেটর। অপারেটর বলতে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা রিড করতে বলতেছে। সেটাকে ক্যারেক্টার যেহেতু ভেরা, এগুলোকে একটা ক্যারেক্টার জানো, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে ক্যারেক্টার হিসেবে প্রকাশ করি আমরা। মানে এবিসিডি যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সেরকম। তো সেটাকে স্ক্যানএফ সি হিসেবে নিলাম। এছাড়া তুমি দুইটা ইনপুট নাও, প্রিন্টএফ তো এখানে ইন্টিজারও নিতে হবে, ডিফাইন করতে হবে। ইন্টিজার কি কি? এ বি, তারপরে দাও এস এম এস, তারপরে সাম, তো এই কারণে সাম লেখো, দরকার হইলে সাবট্রাক্ট লেখো, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভাইড, এগুলো নিলাম। প্রোগ্রামটা একটু বুঝো, হ্যাঁ পুরোটা আমি লিখবো না, আমি একটু বুঝায় বলি তোমাদের। এ বি, সাম, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন, ডিভাইড। তো যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল এগুলো আমি নিয়ে রাখলাম। যদি যোগ করে তাহলে এ আর বি যোগ করে সেটা সামের মধ্যে রাখবো, আউটপুট সামটা প্রদর্শন করবো। যদি বিয়োগ করা হয় তাহলে এ আর বি ইনপুট নিয়ে সাবট্রাকশনের মধ্যে প্রকাশ করবে, গুণফল হইলে মাল্টিপ্লিকেশন এন্ড ভাগ হইলে ডিভিশন। তো ভেরা তুমি ফার্স্টে ম্যাথমেটিক্যাল অপারেটরটা সিলেক্ট করবা, যদি প্লাস চিহ্ন দাও তাহলে সুইচ কোথায় চলে যাবে? এই যে প্লাসে চলে যাবে। এখানে আমরা কি লিখবো বলো তো ভেরা, একটু দেখি বলতে পারবা কেউ?
এখানে লিখবো সাম ইকুয়াল টু a প্লাস b আর প্রিন্টএফ পার্সেন্টেজ ডি সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা সাম। সামের মধ্যে যোগফলটা আছে, ব্রেক হবে। আচ্ছা, তার আগে একটু বলে নেই, এ আর বি তো ইনপুট নিতে হবে, এই কারণে প্রিন্টএফ এ ইকুয়াল টু, এবং সেটা ইনপুট নেওয়ার জন্য কি ফাংশন ইউজ করব, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কি হিসেবে অ্যাসাইন হবে সেটা এন্ড এ হিসেবে অ্যাসাইন হইলো। সিমিলারলি বি কে ইনপুট নাও, কি লিখবে বলো? এটা লিখবা বি, এটাকে বি হিসেবে অ্যাসাইন করলাম। যারা প্রোগ্রামটা লিখতে তোমরা আমাকে সহযোগিতা করো, এটা যোগেরটা করে ফেলছি। বিয়োগের ক্ষেত্রে কেস কি লিখবো? কেস মাইনাস, এটা এখান থেকে কপি করি, এখানে পেস্ট করে দেই। এখানে লিখবো কি? সাবট্রাক্ট a মাইনাস b, এখানে কি? সাবট্রাক্ট পার্সেন্টেজ ডি কোথায় আছে? সাবের ভিতরে আছে। তারপরে কেস হলো গুণ, এই যে গুণ, এখানে কি দিবা? একটু কপি পেস্ট করলাম, এখানে কি লিখবা বলো? মাল্টিপ্লিকেশন a ইনটু b, তো এখানে পুরোটা লেখো মাল্টিপ্লিকেশন এখানে MUL, এবং ফাইনালি হইলো ভাগ স্ল্যাশ, তো এখানে এটা ডিভিশন দাও। তো এটা হলো ডিভিশন DIV A ভাগ B, এটা হলো ডিভিশন তো এখানে হবে DIV। আচ্ছা, আর ডিফল্ট একটা কেস দিয়ে দিতে পারো। ডিফল্ট কেস দিলাম এরর, মানে সাপোজ তুমি কোনো চিহ্ন অন্য চিহ্ন দিছো, তাহলে সেক্ষেত্রে সে এরর শো করবে। সো এই প্রোগ্রামটা আমরা রান করে দেখি, তাহলে একসাথে যোগ বিয়োগ গুণ ভাগ সে শো করবে। ম্যাথমেটিক্যাল অপারেটর, আমি সাপোজ গুণ দিচ্ছি, এন্টার দিলেও এর মান চাচ্ছে, সাপোজ দিলাম a হলো 3 b হলো 5, তাহলে সে মাল্টিপ্লিকেশন 15 শো করতেছে। তাহলে এটা এমন একটা প্রোগ্রাম যেখানে একই সাথে যোগ বিয়োগ গুণ ভাগ আমি যেই কেসটা রান করব সেই কেসটাকে সে শো করবে। ক্লাসের সবাই কি বুঝতেছি? প্রোগ্রামটা কি বুঝতে পারতেছো? জি স্যার। সো সুইচ কেস স্টেটমেন্টের কাজ বুঝলা, যে আমরা চাইলে যদি একাধিক কন্ডিশন, মানে এটা হলে এটা করো, আদারওয়াইজ এটা করো, এই ধরনের কাজগুলোতে আমরা কিন্তু সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করতে পারি, এবং তাতে যেটা হবে প্রোগ্রামের জটিলতা কমে যায়। ইফ এলস স্টেটমেন্টে সেকেন্ড ব্র্যাকেট কোথায়, এটা কোনখানে এই শর্তটা শেষ হইছে, এগুলো মনে রাখতে অনেক অসুবিধা হয়। কিন্তু ভেরা তোমরা দেখতে পাচ্ছ যে সুইচ কেস স্টেটমেন্টটা কিন্তু অনেক গোছানো, তাই না? মানে যে যে কাজগুলো করতে হবে আমি আলাদা আলাদা কেস দিয়ে ব্রেক করে করে আমরা আলাদা মানগুলো বের করে রাখতে পারি। এখানে আমি তোমাকে একটা জিনিস দেখাইতে চাই, সাপোজ ধরো যোগ বিয়োগ গুণ ভাগ না দিয়ে আমি পার্সেন্টেজ দিলাম, তখন সে কি শো করবে? a আর b নিলাম সাপোজ, এত, তখন সে এরর শো করতেছে, কারণ অপারেটরটা ঠিক নাই। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, সুইচ কেস স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আর আলোচনা করব না, মোটামুটি যা যা প্রোগ্রাম শিখাইছি এগুলো বইয়ে আছে। আসলে সি প্রোগ্রাম তো একটা ভাস্ট জিনিস, তোমরা সবাই জানো যে শিখাইতে গেলে শিখানোর শেষ হবে না কোনোদিন, মানে আরো আছে, আরো অনেক কিছুই বলা যায়, কিন্তু একটা জায়গায় অবশ্যই আমাকে থামতে হবে, কারণ তোমরা জানো যে তোমাদের সিলেবাসে যে অংশগুলো আছে আমরা সেগুলাই পড়ানোর চেষ্টা করতেছি।
তো আমাদের মোটামুটি নতুন আর কোনো টপিক নাই সি প্রোগ্রামে। আমরা যে টপিকগুলো পড়ছি আমি বলে দিচ্ছি। সি প্রোগ্রামে প্রথমে আমরা জেনারেল প্রোগ্রাম শিখছি, তারপরে আমরা শিখলাম হলো কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপরে আমরা শিখছি লুপ স্টেটমেন্ট, তারপরে আমরা শিখলাম হচ্ছে অ্যারে, দেন শিখলাম হইলো ফাংশন, তারপরে আজকে শিখছি সুইচ স্টেটমেন্ট। সো মোটামুটি এই জিনিসগুলো তোমাদের সিলেবাসে আছে। আর এরপরে আমরা লাস্ট ক্লাসে কয়েকটা প্রোগ্রাম বাকি আছে, আমরা বলছিলাম যে কন্ডিশনাল এবং লুপ স্টেটমেন্ট রিলেটেড কয়েকটা প্রোগ্রাম আছে, আমরা সেই প্রোগ্রামগুলো দেখবো। থিওরিটিক্যাল কিছু পড়া বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে শেষ করব। পাশাপাশি তোমরা যেটা করবা যে বইয়ের শেষে মানে চ্যাপ্টারের শেষে অনেকগুলো সিকিউ কোশ্চেন আছে, কোশ্চেন গুলো একটু সলভ করার ট্রাই করো। আমাদের গ্রুপে পঞ্চম অধ্যায়ের রিলেটেড কোশ্চেন গুলো তুমি যদি দাও আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। আর এটা শেষ করার পরে আমরা চলে যাব হচ্ছে HTML। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকো সবাই।